হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া। সরি, একটু লেট হয়ে গেলাম, বাসায় মাত্র ঢুকছে সে। তার আগে সমস্যা একটু নেই। আমি একটু আমার অ্যাডোবি অ্যাকাউন্ট একটা ই করে নিই, লগ ইন করে নিই। আপনি স্ক্রিনশট দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার দিতে দিতে আমি একটা কথা বলি। আর এখানে বলবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই, বলুন, সমস্যা নেই। আছি তো তিনজনই সব মিলে। গতকালকে আমাকে একজন নক করছে, হয়তো এখানকারই স্টুডেন্ট সে। নামটা আসলে আমি বুঝতে পারিনি, আর আমি কে সে বলতেও চাচ্ছি না। আমি ওকে। ধরতেও পারিনি যে সে কে। তো উনি আমারে বলতেছে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন কিনা, আহ, বা এই ধরনের কিছু। তাহলে একটু হেল্প করেন, উনি একটু প্রবলেমে আছে। প্রবলেম সবারই থাকে। এখন সমস্যা হচ্ছে গিয়ে, যেহেতু আমি এখানকার স্টুডেন্ট, হুম আমি তো প্রতিষ্ঠানের বাইরে যেয়ে তো হেল্প করতে পারবো না, যেহেতু ওইটা তো এখনো শেখানো হয়নি। হুম তো আমি আসলে কারিকুলাম অনুযায়ী তারে অ্যাভয়েড করার মতনই আর কি কথা বলছি। সে যদি এখানে থাকেন তো ভাই কিছু মনে করেন না, কারণ আমি শুধু প্রতিষ্ঠানের জন্যই যে, প্রতিষ্ঠানের বাইরে যেহেতু আমার কিছু করার নেই, হুম যেহেতু আমাদের এটা দেখানো হয়নি। এখন হুম ধরেন আমাদের যিনি ইন্সট্রাক্টর আছেন, উনি ইলাস্ট্রেশন কিভাবে করে একটা পদ্ধতি দেখাইছে। হুম এখন আমি এই নিয়ে কাজ করি, আমি আরো হাজারটা পদ্ধতিতে করতে পারি। হুম এখন যেটা শেখানো হয়ে গেছে, কারো যদি হেল্প লাগে, যে ভাই ওই দিন ভাইয়া ওই জিনিসটা শেখাই দিছে, বুঝি নাই বা পারি নাই, আপনি একটু হেল্প করেন, আমি যদি ফ্রি থেকে আমি করব। কিন্তু হুম ওই কোর্সের বাইরে কোনো কিছু ভাই, যেটা শেখানো হয়নি ওইটা আমি আগ বাড়ায় আপনাদের কিছু বলতে পারবো না, কারণ ওই অপরাধের ভাগিদার নিতে পারবো না আমি। হুম ইয়েস। আমি এটা তো ফার্স্টে বললাম যে আপনার যদি টাকার ইনকামের উদ্দেশ্যে এখন কাজ শিখতেছেন, তাহলে আপনার অনেক পিছিয়ে যাবেন। আগে স্কিলটা শিখে নেন, তারপর চিন্তা করুন যে কোথায় খাটানো যাবে জিনিসটাকে, এবং ফ্রিল্যান্সিং বা কিভাবে ইনকাম করবেন কাজ শিখে, সেটা আপনাদের কোর্সে দেখানো হবে। সো এত তাড়াতাড়ি বা জলদি হয়নি এখনো যে আপনাদের এখন ইনকাম করা লাগবে কোর্সে। না, ওই যে ভাইয়া বলছে ভাইয়া উনি প্রবলেমে আছে, উনি স্বীকার করছে যে ভাইয়া আমি একটু আচ্ছা। প্রবলেমে আছি। হ্যাঁ। এখন প্রবলেম থাকলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা অত সোজা না ভাই, যে আজকে কাজ শিখলাম, কালকে হুম নামলাম, কাজ করলাম, ডলার পকেটে ঢুকে গেল। হুম, এত যদি ইজি হইতো তাহলে বাংলাদেশে সবাই ফ্রিল্যান্সার হইতো। এটাই। কারণ আমার তো টুকটাক একটু এক্সপিরিয়েন্স আছে। হুম স্কিল অর্জন করা আর স্কিলটারে মনিটাইজ করা, মানে ওই স্কিল দিয়ে টাকা ইনকাম করা, দুইটাই হুম, আকাশ পাতাল পার্থক্য। অবশ্যই। এটাই তো ফার্স্ট এবং টাইম থেকে বললাম যে যে কাজ একটা পারছি, মনে হচ্ছে যে আমি সব পারবো এখন ক্লায়েন্ট দিলে, এটা না। স্কিল শিখেন, স্কিল শিখতে অনেক টাইম লাগবে, স্কিল আয়ত্ত করতে অনেক টাইম লাগবে আপনাদের। সবারই লাগে এটা আসলে, মূলত যে আপনারা এখন শিখছেন যে কালকে পারবেন, এটা কখনোই না। সো টাইম দিয়ে আগে স্কিলটা গ্রো করেন, তারপর মার্কেট প্লেসে যাবেন। মার্কেট প্লেসে অনেক কম্পিটিশন, আপনারা হয়তো ভাবতেছেন যে হ্যাঁ ঢুকলে হয়তো পাবো, এটা না। 5 10 15 20 বছরের মানুষ, 30 40 বছরের মানুষ, এক্সপিরিয়েন্স মানুষ হবে, দেখবেন মার্কেট প্লেসে কাজ করতেছে। সো এত তাড়াহুড়ো কিছু নাই, স্কিলটা আগে রপ্ত করুন। ওর যখন আপনাদেরকে ফ্রিল্যান্সিং ক্লাস দেখানো হবে, তখন আপনারা ফ্রিল্যান্সিং শিখে তারপর আপনার মার্কেটে আসুন। যদি মনে হয় যে না আমি এবার কাজ করতে পারবো, তখন আপনি মার্কেট প্লেসে আসুন। সমস্যা থাকতেই পারে মানুষের লাইফে, তাই বলে যে আমি এখন যা শিখছি তাই দিয়ে মার্কেট প্লেসে চলে যাবো, বা যেটা শিখছি সেটা দিয়ে আমি ইনকাম করবো, এটা কখনোই না, এটা ভুল ওতে ডিসিশন লাইফে। ওই হিসাব করলে যে মানে মার্কেটে নামতেছে তারও ক্ষতি, আরো 10 জনেরও ক্ষতি। মার্কেট প্লেসটা নষ্ট করবেন, ক্লায়েন্ট দেখতে পারবো না, হয়তো আপনার কারণে বাকিদেরকে দেখতে পারবো না, কেন বলবো যে না ও বাংলাদেশ, ওকে আমি টাকা পে করছি, ও আমাকে বলছে কাজ করবে পারবে, বলে আমার সময় নষ্ট করছে, আমি বাংলাদেশে কাউকে হায়ার করবো না। ক্লায়েন্টের ডাইরেক্ট কথা থাকবে এরকম ওই ক্লায়েন্টার, যদি তার এরকম এমার্জেন্সি কিছু লাগে। এরকম এরকম পরিস্থিতি অলরেডি চলতেছে অরমান ভাইয়া। এটাই আর কি, মার্কেট প্লেসে চলতেছে অলরেডি অলরেডি। আপওয়ার্কে যখন জব পোস্ট হয় তখন লিখে দেয় যে কয়েকটা কান্ট্রির নাম লিখে দেয়, ওখানে বাংলাদেশের নামও থাকে বিভিন্ন জব পোস্টে, যে এইসব কান্ট্রির পিপলদেরকে ওরা অ্যাকসেপ্ট করবে না বা কেউ অ্যাপ্লাই করবে না, যাতে না করে ওই জব পোস্টে। বুঝতে পেরেছেন? এই কয়েকটা পার্সেন্টের জন্য মূলত মার্কেট প্লেস গুলো এভাবে নষ্ট হয়, এবং ক্লায়েন্টরা লিখে দেয়, ডিরেক্ট মেনশন করে দেয় যে বাংলাদেশি পিপলদের দিয়ে ওরা কাজ করাবে না, মানে ফ্রিল্যান্সারকে দিয়ে। অনেক ক্লায়েন্ট আছে এগুলো করে।
আমি এই কারণে বলি সময় নেন, স্কিল গ্রো করুন, ক্লায়েন্টের বুঝুন, রিসার্চ করুন। ইজিলি কোনো কিছু পাওয়া যায় না, রিসার্চ করতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়, তারপর কি আপনি ইজিলি পাবেন। আপনার ইনকাম করা দরকার, আপনি স্কিলের সময় দেন, আপনার ইনকাম এমনি আসবে। স্কিলটা গ্রো করলে ইনকাম এমনি আসবে আপনার। স্কিলটা গ্রো আমি করুন। এর মধ্যে একটু কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে ওই আপনি অনেক সময় আবার আমার একটু প্রশংসা করেন, বিশেষ করে ইলাস্ট্রেশন নিয়ে। আমি আমার জার্নিটা ছোট করে একটু বলি। আমার ছবি আঁকা কি শুরু একদম ছোটবেলা থেকে। মানুষের তো অ আ ক খ লেখে হাতে খড়ি হয়, আমার ছবি আঁকা দিয়ে হাতে খড়ি হয়েছে। এবং আমার পড়াশোনায় হচ্ছে কি আপনার মেকানিক্যাল আর্কিটেক্ট, আঁকা আঁকির উপরেই সবকিছু। হুম, তো এরপরে একটু আল্লাহ তাআলার মানে রহমত বলতে হুম, হয় যে আমি আদার্স লাইনের আঁকা আঁকিটা পারি। এখন হুম, বা এইখান থেকে আগে প্রপারলি শেখেন, তারপর হচ্ছে মার্কেট প্লেসে যিনি দেখাবেন ওনার কাছ থেকে দেখেন, দেখার পরে দেখা গেল আপনার যদি আল্লাহ তাআলা এখানে রুজি রাখে, লাক ফেভার করে, আপনি ওই একটা বিটে বা একটা কন্টেস্টে উইন হয়ে শুরু হয়ে ওইখান থেকেই আপনার জার্নি শুরু হয়ে যাবে। এটাই। আর যদি ভাগ্যে কষ্ট থাকে তাহলে দেখা গেল ২০টা ৫০টা ১০০টা বিট বা কন্টেস্টও করা লাগতে পারে। হুম, কিন্তু এতে এক্সপেরিয়েন্স বাড়বে, কিভাবে কাজ ধরতে হবে, কিভাবে কি করতে হবে এই জিনিসটা সহজে শিখতে পারবে। হুম, এটাই। সো একটু সময় দিন, ইজিলি কোনো কিছু পাবেন না। যে আপনি যত স্কিলফুল পার্সনের কাছে যান না কেন, আপনাকে কেউ ধরে বেঁধে ইনকাম করাতে পারবে না আপনার যদি ভিতর থেকে ওই স্কিলটা না থাকে। সো আচ্ছা স্যার, আমি একটা কথা বলি। হ্যাঁ, হ্যাঁ বলুন। যার ব্যাপারে কথা বলতেছেন সে মনে হয় এখানে নাই, ঠিক আছে? আচ্ছা। কারেন্ট যে কোনো সময় চলে যেতে পারে, দেশে উন্নয়ন তো অনেক হইতেছে। একটু ক্লাসে যান। হ্যাঁ ভাইয়া, ক্লাস শুরু করুন। ওকে, বলার রিজন হচ্ছে যে রেকর্ড একটু শুনবে যে কেউ। জি আমি জি, যেহেতু বুঝছি তো। পাচ্ছি না, so আমার এটা বলা উচিত। তাড়াহুড়া বলতে কিছু নেই লাইফে। সময় দেন, প্র্যাকটিস করুন, এমনি আপনার ইনকাম আসবে। হুম। এখানে সবাই মূলত কাজ শিখি ইনকামের জন্য, কেউ শখে শিখে না। ওকে, কে কে আছেন একটু ক্লাসে বলুন, কয়জন আছেন আপনারা? 4 জনের মতো না 5 জন? 5 জন। আচ্ছা, সারা রোশন অপূর্ব আছেন, সাদিয়া ইসলাম তামিম আছেন, মাহফুজুর রহমান আছেন, বেলাল নূর ভাই আছেন, এন্ড জুবাইর পাটোয়ারি আছেন। আল মামুন ভাই আছেন, ওকে, প্রশান্ত সরকার ভাই আছে, ওকে, ইমদাদ ভাই আছে, ওকে, আর হচ্ছে গিয়ে নাসরিন আপু আছে। ওকে। ইমদাদ ভাই, ইমদাদ না এবাদুল ভাই। এবাদুল ভাই, সরি। ওকে, আজকে আমাদের 30 নম্বর ক্লাস। জি ভাইয়া। আচ্ছা, ভিডিও 30 নম্বর ক্লাসে তাহলে কি করে? তখন তো দেখা এখানে লাগবে। এখানে ভিডিও দেখাচ্ছে, আমি 31 নাম্বার দিয়ে ঢুকছি ভাইয়া। হ্যাঁ, 31 দিয়ে ঢুকছি, 30 পর্যন্ত লাইভ ক্লাস শেষ দেখাচ্ছিল। তাহলে আমাদের 30 নম্বর ক্লাস কেন হচ্ছে এটা? অ্যাটেন্ডেন্স আমরা কি লাস্ট ডে অ্যাটেন্ডেন্স নি নাই? আর নিছিলেন ওই যে মাঝে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার তো ক্লাসটা মিস গেছিল, ও, ওইটা রবিবারে নিছেন। কিন্তু আবার ক্লাসের টিউটোরিয়াল চলে আসছে 30-এ। হায় হায়, দেখা লাগবে তো, এটা জিনিসটা ঠিক করা লাগবে, জানলাম ঠিক করে নিব। ওই স্যার, ওই ক্লাসের ভিডিওটা দিয়ে দিছিলেন? আমি দিছিলাম, আমি দিই নাই মনে হয়, সেখান থেকে দিয়ে দিছি ভুলে। আচ্ছা, আমি ওই দেখা লাগবে কারণে এটা তাহলে। মানে ওই আচ্ছা, 5 ক্লাসটা জনে ধরে দিবি। নিছে হয়েছে, ঠিক আছে? ও না না না, ওইটা আমি ক্যান্সেল করে দেবো, সমস্যা নেই। এই আমি কারণে। জানি না, আমি দেখি নাই ওটা, আমি এই কারণে বলি যে 30 নম্বর চলতেছে, আমি তো ভিডিও 30 নম্বর আপলোড করছি গত ক্লাসে। সরি, আমি এটা ঠিক করে দিব, সমস্যা নেই। ওকে, আমরা তাহলে ক্লাসে চলে আসি আমাদের। স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ওকে, আমাদের আজকে ক্লাস হচ্ছে, লাস্ট ক্লাস আমরা পেন্টুলে শেষ করলাম। আজকে আমরা নতুন একটা টুলস আছে ইলাস্ট্রেটরের। সো 1080p 1080 পিক্সেলের আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম, স্কোয়ার সাইজে 8 GB মোডে। ক্রিয়েটে ক্লিক করব, আসলো। তো আজকে আমরা দেখবো টাইপ টুলের কাজ মূলত। আমাদের ইলাস্ট্রেটর টাইপ টুলে কি কি কাজ করা যায়, ফটোশপে তো করতাম, ইলাস্ট্রেটর আরো অনেক কিছু করা যায় টাইপ টুল দিয়ে। তো ওগুলো দেখবো আজকে আমাদের সংক্ষিপ্ত ক্লাস টাইপ টুল নিয়ে। তো টাইপ টুলটা কি, আমরা যদি কোনো কিছু লেখার জন্য ইলাস্ট্রেটর, ফটোশপ আমরা দেখছিলাম যে টি নামে একটা টুল ছিল, ইলাস্ট্রেটর সেম টি নামে একটা টুল আছে টাইপ টুল। আমরা কোনো কিছু লিখতে হলে তখন আমরা টাইপ টুলটা সিলেক্ট করে তারপরে সেখানে ক্লিক করে তারপর আমরা লিখবো। ফটোশপে যেরকম ছিল সচরাচর সেভাবে দেখেন ইলাস্ট্রেটর দেখতে একদম ইজি, কিন্তু ফটোশপ হচ্ছে লেয়ার নিয়ে করা লাগতো।
ইলাস্ট্রেটর লেয়ারটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই, আমাদের যেখানে ক্লিক করবো সেখানে টাইপ হয়ে যাবে। তো টাইপ টুলের মধ্যে কি কি আছে সেটা আমরা একটু দেখে নিই। আমরা যদি রাইট ক্লিক করি, নর্মালি তো আমরা এখানে ক্লিক করলে টাইপ হবে, এই যে উপরে দেখেন টাইপে ক্লিক করার পর উপরে আমাদের ফন্ট সিলেকশনে চলে আসলো, ফন্টের ওয়েট সিলেক্ট করতে পারবেন এখান থেকে, ফন্টের সাইজ, ফন্টের প্যারাগ্রাফ স্টাইল, তারপর ফন্টের অ্যালাইনমেন্ট। এই যে দেখেন এখানে দুইটা আমি দেখতে পাচ্ছি, উপরে চলে আসছে। ফটোশপ আমাদের কন্ট্রোল টি প্রেস করে তারপর দেখা লাগতো ক্যারেক্টার, প্যারাগ্রাফ, বাট ইলাস্ট্রেটর সেটা না। ইলাস্ট্রেটর আপনি উপরে পেয়ে যাবেন, টাইপ সিলেক্ট করে যে টেক্সট সিলেক্ট করলে আপনি এগুলো পেয়ে যাবেন, দেখছেন? এখান থেকে তো আমরা সচরাচর সব ফন্ট আমরা ইউজ করতে পারবো। এখানে ওয়েট, ফন্টের ওয়েট গুলো শো করবে এখানে। তারপর আমরা যদি এখান থেকে টাইপ টুলটা যদি এটা কেটে দিই, টাইপ টুলে এসে রাইট ক্লিক করলে আমি এখানে আরো অনেকগুলো টুল দেখতে পারবো ভিতরে। দেখেন একটা হচ্ছে টাইপ এরিয়া টুল, একটা হচ্ছে টাইপ অন এ পার্ট টুল, আর একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, দেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, দেন ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল, এন্ড টাচ টাইপ টুল। আমরা এরিয়া টাইপ টুলটা কি? এরিয়া টাইপ টুল হচ্ছে কোন একটা এরিয়ার মধ্যে টাইপ করবে। যেমন আপনি ধরেন আমি যদি একটা শেপ নেই, রেক্টেঙ্গুলার শেপ নেওয়ার পর আমরা এখানটা ক্লিক করে যদি এখানে ক্লিক করি যে জায়গাতে, দেখেন একটা এরিয়ার ভিতরে টাইপ করছে, দেখছেন? এটা একটা এরিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন যে আপনার এরিয়া দেখেন ছোট বড় করতে পারবেন, কিন্তু আপনার টেক্সট ছোট হবে না। হুম এটা কাইন্ড অফ আমরা যখন ম্যাগাজিন দেখি না, বিভিন্ন ধরনের ম্যাগাজিন বা নিউজ পেপার, দেখবেন নিউজ পেপারে দুই সাইডে দুইটা লেখা থাকে এরকম সুন্দর করে, কিন্তু ওটা আরো সুন্দর অ্যালাইনমেন্ট থাকে। ওই অ্যালাইনমেন্টে কিভাবে ঠিক করে, ওটা হচ্ছে প্যারাগ্রাফে যে ঠিক হয় আমাদের ইলাস্ট্রেটরে। প্যারাগ্রাফে যখন এই যেখানে দেখতে পাচ্ছি লেফট অ্যালাইন করা, মিডল অ্যালাইন করা, দেন হচ্ছে রাইট অ্যালাইন, এটাকে যদি আপনি এখন সমান রাখতে চান, যে থাকেন আমরা অনেক সময় দেখি যে উপরের লাইন সবগুলো একদম সমান থাকে, লেফট এবং রাইট, জাস্ট নিচের লাইনটা যায় অর্ধেকে শেষ হয়ে যায়, বা শুরুতে শেষ বা লাস্টে যায় শেষ হয়, এরকম দেখি না ম্যাগাজিন গুলোতে। তো এটা কিভাবে করবো, এটা হচ্ছে এখানে আসবেন, আসার পরে যে প্যারাগ্রাফ এখানে নামে ক্লিক করবেন, প্যারাগ্রাফ নেমটাতে, তারপর আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন প্যারাগ্রাফ খুলে। তো আমাদের তো উপরে তিনটা শো করতেছিল যে লেফট, মিডল, রাইট, দেন আমাদের অন করার পরে প্যারাগ্রাফ, তাহলে আরো কিছু টুল দেখতে পারবেন, অপশন দেখতে পারবেন। সো ফোর্থ নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে আমাদের জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট। এটা হচ্ছে মূলত লেফটে অ্যালাইন হবে, এবং জাস্টিফাই উইথ লাস্ট লাইন যেটা থাকবে সেটা দেখেন, সেটা আপনাকে সেখানে শেষ করে দিবে, দেখছেন? এবং এন্টার দেন, বা এখানে যদি আপনি শেষ করে দেন তাহলে এটা এতটুকুতে শেষ, এন্টার দিলে ঠিক নিচের লাইন থেকে আবার শুরু হবে হবে। আমি যদি এখান থেকে ধরেন এন্টারটা কেটে দিই, ধরেন আমি এখানে একটা এন্টার দিয়েছিলাম, এই যে এন্টার দিলে নিচে নামে, সো ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, এবং এল এর সামনে এসে আমি আবার ব্যাক স্পেস দিলাম, তাহলে দেখেন উপরে চলে আসছে, দেখছেন? এন্টার দিলে আবার নিচের লাইন থেকে ভাবে শুরু হবে, এবং দেখেন লাইনটা একদম পারফেক্টলি অ্যালাইন করা দুই সাইডে। বুঝতে পেরেছেন? জি ভাই। সো এটাতে এখান থেকে ইজিলি করা যায়। সেটা মূলত এইসব কাজগুলো করতে মজা, যত ইচ্ছা তত টেক্সট নেওয়া যায় আপনার এখানে, অনেক টেক্সটই কাজ করতে পারবেন আপনি এখানে। দেখেন ল্যাগ দিবে না, কিন্তু ফটোশপ আপনাকে ল্যাগ দিবে। লেয়ার একটু বেশি হলে বা একটু অবজেক্ট বেশি হয়ে গেলে আর্টবোর্ডে, তখন ল্যাগ দেওয়া শুরু করে ফটোশপ, ভারী হয়ে যায় ফাইলটা। ইলাস্ট্রেটর এই জিনিসটা নেই, ইলাস্ট্রেটর খুব ইজিলি এগুলো এডিট করা যায়। তো প্যারাগ্রাফে এসে আসলে আমরা আবার দেখবো এখন জাস্টিফাই উইথ, এটা লাস্ট লাইন হচ্ছে অ্যালাইন সেন্টার, এটা হচ্ছে মাঝখানের দিকে অ্যালাইন হবে। তারপর যদি আমি রাইটার দিই, রাইটার অ্যালাইন হবে। আরেকটা আছে যেটা হচ্ছে একদম সবকিছুই সমান সমান করে দিবে, কোনো মাঝখানে লাস্ট লাইন কোনো শেষ নাই। দেখেন যেখানে শেষ ছিল সেখানে সে অ্যালাইন করে দিয়েছে দুই সাইডে, দেখছেন? একটা বড় স্পেস দিয়ে দুই সাইডে অ্যালাইন করে দিয়েছে। ক্লিয়ার? জি এটা তো এরিয়া টাইপ টুল গেল। তারপর আমরা যদি এখন টাইপ টুলে আবার রাইট ক্লিক করে আমরা যদি এখান থেকে টাইপ অন এ পার্ট টুল, টাইপ অন এ পার্ট টুলের কাজ কি? এটা হচ্ছে মূলত পাতের উপরে, দেখেন নামের সাথে লেখা আছে টাইপ অন এ পার্ট টুল, সেটা মূলত পাতের উপরে লেখা হবে। ধরুন আমি একটা শেপ নিলাম, এরকম একটা শেপ, এটাকে স্ট্রোকে রাখলাম যাতে পার্টটা বুঝতে পারে। এখন আমি শেপটাকে ধরলাম, টাইপ অন এ পার্ট টুলটা নিলাম, আমি জাস্ট এখানে ক্লিক করব, দেখেন দেখছেন পাতার সাথে সাথে টাইপ হয়ে গেছে। এটা যত বড় করবেন তত টাইপ হবে। এখন এখানে যদি আমরা দেখি ইলাস্ট্রেটরে বা যেখানে সফটওয়্যারে দেখাচ্ছে, আমাদের এখানে একটা রেড কালারের আইকন দেখাচ্ছে, দেখছেন? একটা রেড কালারের ক্রস বা প্লাস আইকন বলতে পারেন। এটা মূলত কাজ, এটা কেন শো করতেছে কারণ আমার টেক্সট এখানে আরো অনেকগুলো আছে, যার কারণে আমাকে শো করতেছে। যখন আমি টেক্সটটা যখন শেষ হয়ে যাবে তখন আর শো করবে না। দেখেন এখন আর শো করতেছে না, টেক্সট আর নেই, আই থিঙ্ক আর নেই, দেখছেন? এতটুকুই। যখন বড় করবো দেখেন টেক্সট বড় হতে থাকে আরো, সেটা যতক্ষণ শেষ হবে না ততক্ষণ শো করবে যেখানে আরো টেক্সট আছে। তো আমরা অনেক সময় করি কি, যদি কোনো ক্লায়েন্ট কন্টেন্ট দিয়ে থাকে বড় বড় ব্রোশিওরের ক্ষেত্রে বা প্যাকেজিং এর ক্ষেত্রে, আমরা করি কি যখন ডিজাইন মিলানোর জন্য আমরা ছোট করে ইউজ করি, ঠিক আছে না? তো অনেক সময় আমরা বুঝি না যে টেক্সট কি আসলে ফুলফিল আছে কিনা। যখন আপনি দেখবেন যে আপনার টেক্সট সাইনের বা পাতের সাথে বা এরিয়ার সাথে
এরকম একটা বক্স শো করতেছে রেড কালার, অবশ্যই খেয়াল রাখবেন ওখানে আরো কিছু টেক্সট বাকি আছে যেটা শো করতেছে না, বুঝছেন? জি ভাইয়া। সো ওগুলো খেয়াল রাখবেন, অনেক সময় টেক্সট এরকম মিস হয়ে যায়, আমরা বুঝি না যে টেক্সট আরো আছে। তো এটা তো এরকম গেল। এখন এটা যদি আমি যদি সার্কেল করি করি, যেমন আমি যদি একটা সার্কেল এভাবে নিই, ধরেন এখান থেকে রাউন্ড, এখান থেকে রাউন্ড, রাউন্ড, ঠিক মতো করে দিলে হবে। তারপর টাইপ টোন নিলাম, টাইপ করলাম, বড় করলাম এটাকে, যেভাবে লিখতে চান আপনি দেখেন সেভাবে আপনি শেপ বানাতে পারবেন। যে টাইপ দিয়ে এখানে আমি একটা এম বানিয়ে দিয়েছি টেক্সট লিখে, এখানে আমি আমার নাম লিখিয়ে ফেলতে পারি চাইলে এখন। মানে আমি আবেদন অনেক কিছু লিখে ফেলতে পারবো আমার এম শেপে। সো বিভিন্ন ধরনের ডিজাইন দেখবেন যে এরকম টেক্সট লিখে কিছু দেখবেন, টেক্সট শেপ থাকে এরকম, যে ধরেন এ লিখতেছে, এ লিখছে ধরেন। তো এটা ঠিক এভাবে নাই, এবার এটার উপর একটা টেক্সট করা আছে, ট্যাপ করা, বুঝছেন? জি ভাইয়া। তারপর ধরেন আবার এখানে ছোট করে থাকে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি টাইপ পোস্টারগুলো যদি আপনারা খেয়াল করেন, তখন দেখবেন যে এই টাইপ করে লেখাগুলো থাকে সুন্দর সুন্দর করে, বুঝছেন সবাই? জি ভাইয়া। এই টাইপ অনেক কন্টেন্ট থাকে, অনেক কিছু লেখা থাকে, আমরা একটু করে দেখবো যে কি কি থাকে। তারপর ভার্টিক্যাল টাইপ টুলের কাজ কি? ভার্টিক্যাল টাইপ টুলে আপনি যখন ক্লিক করবেন এটা নিচে নিচে দিবে, দেখেন আমাদেরকে আর এন্টার প্রেস করে কাজ করা লাগবে না, আমরা যা লাগবে সব নিচে নিচে করে চলে আসবে। ক্লিয়ার? সেম ধরেন আপনি এটাকে সাইডে নিয়ে গেলেন, এখানে যাই লেখেন আমরা বিভিন্ন ধরনের যে ওই এর সময় ইউজ করে, যেমন আপনি 21শে ফেব্রুয়ারির সময় দেখবেন যে শহীদ মিনারের সময় এভাবে লেখে দেখবেন বাংলাতে, লম্বা লম্বা করে অনেক কিছু, বুঝছেন? সো এইভাবে লেখা মূলত, এভাবে আরো ইজি হয়। ফটোশপে করলে হয়তো আমাদেরকে একটা একটা করে এন্টার দিয়ে দিয়ে লেখা লাগতো, ইলাস্ট্রেটর আমাদেরকে সেটা প্যারা না লাগতেছে না। ফটোশপ আই থিঙ্ক আছে এটা, এই টুলটা, ভার্টিক্যাল টাইপ টুল। তারপর কি আছে? তারপর আছে আমাদের ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটা আমাদের কোনো এরিয়া নেই, এটা নিচে নিচে লিখবে আই থিঙ্ক। হ্যাঁ, এই যে নিচে নিচে, এতক্ষণ সাইডে সাইডে ছিল এরিয়া টাইপ, এখন এটা নিচে নিচে চলে গেছে। তারপর আমাদের ভার্টিক্যাল টাইপ অনেক পাথ টুল, এটা ভার্টিক্যালি নিচে নিচে লিখবে যে টাইপ থাকে, এভাবে টাইপ করলে। এখন এটা কেমনে হবে, এটা আমি একটা জিনিস দেখাই। দুইটার মধ্যে দুইটা দেখতে কিন্তু সেম না। একটাকে আমরা যেটা যেটা দেখলাম এই যে টাইপ অনেক পাথ টুল আর ভার্টিক্যাল টাইপ অনেক পাথ টুল, দুইটা দেখতে সেম লাগতেছে না দেখতে, যে লাইনের উপর ড্র হচ্ছে। কিন্তু ভার্টিক্যাল অনেক টাইপ পাথ টুলের কাজ কি? এটা হচ্ছে আপনার লাইনের সাথে সাথে দেখবেন রোটেট হয়ে যাচ্ছে, দেখেন, দেখছেন? এন্ড আমরা যখন পেন টুল নিয়ে এটাকে যদি আমরা আবার এভাবে রাউন্ড করে ধরেন, রাউন্ড করলাম, আমরা যদি এখান থেকে টাইপ অনে পার্ট টুলটা ক্লিক করি, তখন আমরা এখানে ক্লিক করলে দেখবেন এটা আবার অন্যভাবে লিখতেছে, দেখছেন? দুইটার মধ্যে তফাৎ। এটা হচ্ছে ভার্টিক্যালি আপনার শেপের সাথে সাথে টেক্সট গুলো, অ্যালফাবেট গুলো দেখেন রাউন্ড হচ্ছে, আর এটা হচ্ছে জাস্ট টেক্সটটা সমানে আছে, জাস্ট শেপ অনুযায়ী এটা বসছে, দেখছেন? এটা কিন্তু দেখেন সি, ও, এন এগুলো কিন্তু আলাদা করে আসে না, এগুলো নর্মালি আছে, জাস্ট শেপ অনুযায়ী কার্ভ হয়ে গেছে ওইভাবে। ক্লিয়ার? দুইটার মধ্যে তফাৎ বুঝছেন? জি ভাই, বুঝছি। তারপর টাচ টাইপ টুল, এটা তো টাচ করলে আই থিঙ্ক হয়, এটা নতুন টুল আছে মেবি 26-এ, দেখা লাগবে এটা কি কাজ। এটা কত দরকার নেই, যেটা আমি এখন দেখিনি, এটা আমি নতুন আছে টুলটা, টাচ টাইপ টুল। ক্লিক অনেক ক্যারেক্টার, ওকে দেখি তো দাঁড়াবে, ক্যারেক্টার ইউজ করি। ইউজ করছেন কেউ এই টুলটা? আপনার ক্লাসের মধ্যে কেউ ইউজ করেছেন এই টুল, টাচ টাইপ টুল? না ভাইয়া। ওকে, আচ্ছা, যেহেতু আমি ইউজ করি না, আমি আই ডোন্ট নো এটা কিসের টুল, দেখা লাগবে এটা। ওকে, দেখি আমি আপনাদেরকে দেখাই দেবো এটা। তারপর আমরা যদি টাইপ টুল নেই, ধরেন আমরা একটা লাইনে নিলাম,
বা আমরা একটা সার্কেল নিলাম ধরেন, সার্কেল নিলাম, স্ট্রোক দিলাম, আমি ধরেন এখানে একটা নাম লিখলাম, আমার নাম হচ্ছে ধরেন এটা না, টাইপ মানে পাঠ্য হলে ক্লিক করবো, আমরা এখান থেকে একটা লেখা লিখবো, এখানে ধরেন আরমান, ও এত বড় কেন, প্যারাগ্রাফ স্টাইল থেকে আমি এটাকে লেফট করে দিই, আরমান অপটিক, ধরেন এই নামটা, এটাকে আমি বড় করলাম, কন্ট্রোল আর দিব, আর দিয়ে রুলারটা ওপেন করবো, ওপেন করে আমি এটাকে জাস্ট অ্যালাইন করার জন্য আমরা এ ঠিক এখানে দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছি দুই সাইডে আমাদের সমান আছে। তারপর আমরা করবো কি, এটাকে কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আচ্ছা ওয়েট আমি তো কিবোর্ড শর্টকাট ইউজ অন করে নিই, সো কপি করে নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এন্ড এটাকে আমরা জাস্ট রোটেট করব, শিফট ধরে রোটেট করে নিলাম, ঠিক আছে। এখন এটাকে ছোট করি ফন্টটাকে আমরা, এবং এটাকে আমরা মিডল অ্যালাইন করি, এটাকে আমরা একটু রোটেট করে দিই, যেহেতু মিডল করছে এটা সাইডে চলে গেছে, তো নিয়ে নিলাম, এটাকে ছোট করলাম। এখন না এই টেক্সটটা যেমন অনেক সময় ভিতরের দিকে থাকে, এখন উল্টা করে কিন্তু কেউ পড়ে না টেক্সট, আমরা বিভিন্ন ধরনের লোগো ডিজাইন দেখতে পারি, যে দেখবেন যে সার্কেলে করা থাকে টেক্সট, এরকম রাউন্ড করা থাকে খুব সুন্দর করে। তো এই টেক্সটটা কিন্তু ভিতরের দিকে কিন্তু ঘুরানো থাকে, নট লাইক বাইরের দিকে এভাবে থাকে। আমরা করবো কি, আমরা এটাকে টাইপে যাব, টাইপ থেকে ফার্স্ট আগে এটাকে একটু বড় করে নিই, আচ্ছা একটু পরে বড় করি, টাইপে যাই, টাইপে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো টাইপ অন এ পাথ, এখান থেকে আমরা চলে যাবো টাইপ অন এ পাথ অপশন। আবার দেখে রাখেন, যেহেতু আমরা টেক্সটের কাজ করতেছি, আমরা চলে যাবো হচ্ছে টাইপ অফ ইয়াতে, প্যানেলে, সরি এটা কি জানি বলে, টাইটেল বারে এখানে চলে যাবো, টাইপ, টাইপ থেকে চলে যাবো টাইপ অন এ পাথ, এখান থেকে চলে যাবো টাইপ অন এ পাথ অপশন, এখানে ক্লিক করবো, যেহেতু আমরা পাথের উপর টাইপ করতেছি, আমরা টাইপ অন এ পাথ অপশনে চলে আসলাম। অবশ্যই প্রিভিউ অন করে রাখবো, ইলাস্ট্রেটর যেখানে কাজ করি না কেন প্রিভিউটা অন থাকলে আপনি বুঝতে পারবেন যে কি চেঞ্জ হচ্ছে, যদি প্রিভিউ অপশন থাকে তখন। দেন আমরা করব কি, এটাকে ইফেক্ট থেকে এটাকে করে দিব ফ্লিপ, ফ্লিপ করে দিলাম, সো ভিতর দিকে চলে আসলো, দেখছেন ফ্লিপ হয়ে, ফ্লিপ হয়ে দেখছেন ভিতরে, দেখছেন ভিতর দিকে চলে আসলো। জি। আবার যদি আমি এটাকে ক্লিক করে দেখেন, এটা বাইরে দিয়ে চলে গেল। এখন এটা আছে রেইনবো আকারে, এটা যদি আমি এখানে স্কিউ আকারে দিই, তখন দেখবেন আবার শেপের সাথে সাথে দেখেন স্কিউ হয়ে গেছে অটোমেটিক। 3D রিবন দিলে এটা 3D রিবন আকারে আসবে দেখেন। তারপর এখানে আর অপশন আছে স্টে স্টেপ, তারপর গ্র্যাভিটি, এগুলোতে বেস লাইন, এটা বেস লাইন থাকলে ঠিক আছে একদম লাইনের সাথে, স্পেসিংটা দরকার নেই, ফ্লিপ বেশি মূলত কাজ হয়। তারপর ওকে দিয়ে দিব, এটাকে বড় করবো আমরা, দেখছেন টেক্সট এখন ভিতরের দিকে চলে আসছে সুন্দর করে, এটা এখন বাইরের দিকে উল্টো হয়েছিল, এখন দেখেন সুন্দর করে ভিতরে আমি পড়তে পারতেছি নিচের থেকে, নাইস না? জি ভাইয়া। সো তারপর আমরা এটাকে ধরুন অফ করলাম, এখন আমরা পেন টুল দিয়ে আমরা একটা কাজ করি, কি নেওয়া যেতে পারে, এখন আমরা একটা জিগজ্যাগ শেপ নিই, ধরেন এখান থেকে ক্লিক করবো, এখানে একটা শেপ নিব, এটাকে স্টোরে কনভার্ট করে নিব, তারপর এটা একটু মোটা করবো, ওয়েট একটু মোটা করবো স্ট্রোক, তারপর আমরা যাবো ইফেক্ট, ইফেক্ট থেকে চলে যাবো ওয়ার্পে যাব, না ওয়ার্প না সরি, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে আসবো, আমরা কোনো একটা শেপকে ট্রান্সফর্ম করবো, ট্রান্সফর্ম করে আমরা এটাকে করে দেবো হচ্ছে এখান থেকে জিগজ্যাগ, জিগজ্যাগ করবো, আমরা ফটোশপে এটা কাজ করেছিলাম জিগজ্যাগ, আই আই থিঙ্ক আপনাদের মনে আছে জিগজ্যাগের কথা। তারপর আমরা এটাকে সাইজটা ধরেন এখান থেকে জিগজ্যাগের, অবশ্যই যে বললাম প্রিভিউটা অন করে নেবেন, না হলে শো করবে না, দেখেন কোনো কিছু চেঞ্জ করলে শো করবে না বাইরে। তো প্রিভিউ অন করে নিব, সাইজটাকে ধরুন বড় করলাম, এখানে কিছু অপশন আছে, একটা হচ্ছে অ্যাবসোলিউট আর একটা হচ্ছে রিলেটিভ অপশন, নিচে আর একটা পয়েন্টের জায়গায় অপশন, সেটা হচ্ছে স্মুথ এবং কর্নার। সো অ্যাবসোলিউটের কাজ হচ্ছে কি, দেখেন একটা সমান পর্যায়ে রেখেছে জিনিসটাকে, যখন আপনি রিলেটিভে ক্লিক করবেন তখন দেখেন অনেক বড় বড় স্পেস দিয়ে দিচ্ছে, তখন দেখছেন। আমি এটাকে রাখলাম হচ্ছে অ্যাবসোলিউট, এবং এটা রিজেস পার সেগমেন্টটা আমি যদি বাড়িয়ে দেই, কারণ আমি রাখলাম হচ্ছে এটা আছে 0, এখন পিছনে একটা ব্রেক, সরি 6টা ব্রেক আছে, এখন এটাকে বাড়ালাম, এটাকে 5টা করি আমি, 5টা ঠিক আছে, এবং কর্নার গুলোকে আমি করে দিব স্মুথ, তারপর আমি এটাকে একটু বাড়িয়ে বড় করে দিই, এটা চলে না, এটা বাড়াবো না, 6 করে দেখি তো কেমন হয়। ওকে ডান। তারপর আমরা করবো কি, এখান থেকে অবজেক্ট থেকে যাবো হচ্ছে এক্সপান্ড এপিরিয়েন্সে, এক্সপান্ড এপিরিয়েন্স করে নিয়ে এটা স্ট্রোকে আছে, এটা ফিল করে নিয়ে স্ট্রোক, স্ট্রোক রাখছি যেহেতু পাথ,
তো পাতের জন্য আমার স্ট্রোক থাকা দরকার এখানে। তারপর আমি এটাকে উপরে নিচে এভাবে করে নিলাম। এখন এটা শেপটাকে বাইরে নিই। গ্রুপ হয়ে গেছে গা, আলাদা আছে। তারপর শেপটাকে এখানে আনলাম। এখন আমরা টাইপ টুলে এখানে ক্লিক করে টাইপ মানে পাথ টুলে যাবো। ধরুন আমি এখানে একটা টেক্সট লিখলাম, অনেক বড় টেক্সট, ধরুন এটা ইউজ করলাম টেক্সট। এখন এটাকে আমি লাইনের সাথে সাজাবো কেমনে? সাজানোর জন্য আমরা যাবো হচ্ছে টাইপ, টাইপ থেকে চলে যাবো টাইপ অনে পাথ, এখান থেকে চলে যাবো টাইপ অনে পাথ অপশনস, এখান থেকে প্রিভিউ অন করবো। তারপর আমরা এটাকে করে দিবি স্কিউ। দেখেন, ওকে দিলাম। এখন আমি যখন টেক্সটটা যখন লিখতেছি দেখেন খুব সুন্দর করে লাইনের সাথে সাথে দেখছেন। কোনো কিছু যদি লিখি, এখানে আমি যদি দেখি কি লেখা যেতে পারে, আহ এ ব্রাউন ফক্স জাম্প ওভার আ লেজি ডগ। এটা কি আপনারা কেউ করছেন এই জিনিসটা কখনো? হ্যাঁ, টাইপিং এর শুরুর দিকে করছিলাম ভাই। ইয়েস। এইখানে আপনার একদম এ থেকে জেড পর্যন্ত শুরু করে সবকিছুই আছে ওয়ার্ড এখানে অ্যালফাবেট এই লাইনটাতে। আর কি কিছু কিছু মিস দিয়েছিল, এই ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটাই মেবি। ঠিক আছে, এখন ছোট করলাম এটাকে। এখন আমি যদি এটাকে ঘোরাতে চাই, লাইক হচ্ছে আহ, হ্যাঁ, এটাকে যদি আমরা টাইপ থেকে টাইপ অনে পাত অপশন, এখান থেকে যদি আমরা এটাকে প্রিভিউ অন করে ফ্লিপ করে দেই, তাহলে অন্যদিকে ফ্লিপ হয়ে গেলে এখন নিচ থেকে শুরু হয়েছে। এটা এখন উপর থেকে ছিল, এখন নিচ থেকে শুরু হয়েছে, দেখছেন? কেমন লাগলো জিনিসটা, ভালো না? জি ভাই। হুম। তারপর প্রিভিউ অন করবো, আমরা যদি বেস লাইনটা ঠিক করে দিই যে হ্যাঁ, এখানে একটু নিচে সেন্টার, তারপর বেস লাইন ঠিক আছে, ওকে। তারপর কি কি আছে দেখি আমরা এখানে। টাইপ থেকে হচ্ছে আমরা যাবো টাইপ, আমরা টাইপ টাইপ করে পাথ করতে পারছি, চলে গেছে। তারপর আমরা টাইপ দ্বারা কি করতে পারি সেটাও দেখি। টাইপ টুল নিবো, আমরা এখান থেকে টেক্সটটা লিখলাম, এটাই কপি করলাম মাল্টিপল ভাবে, কন্ট্রোল সি। দেন আমরা এখানে সাইডে নিয়ে স্পেস দিয়ে কন্ট্রোল ভি 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 যা দিতে পারে দিলাম। ঠিক আছে, তারপর এখানে আরো কিছু অপশন আছে, যেমন টাইপ করতে আমরা এভাবে দেখলাম এতক্ষণ পাথ ধরে ধরে, বা রাউন্ড করলাম, সার্কেলে করলাম রাউন্ড করে, তারপর বুঝছেন। এখন আমরা কিছু দেখবো যেগুলো অটোমেটিক করা যায়, কিছু ম্যানুয়াল এখন না করে। সেটা হচ্ছে টেক্সটটাকে ধরলাম, ধরার পরে আমরা যাব হচ্ছে ইফেক্টে। ইফেক্টে গিয়ে আমরা করে দেবো এটাকে ওয়ার্প। ওয়ার্পে কি কি আছে? ওয়ার্পে হচ্ছে আমাদের ফটোশপে আমরা দেখেছিলাম কিছু আর্ট, তারপর হচ্ছে যে আর্ট দেখেছিলাম, বাকিগুলো আর দেখি নাই। সিলেস্টে আমরা দেখিনি যে কি কি আছে। আর্কের কাজ কি? আর্কের কাজ হচ্ছে সেম ওই রকম করে রাউন্ড করে দেখেন। এটা হচ্ছে ভার্টিক্যালি পাশাপাশি দেখেন এভাবে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট দেয়, দেখবেন অনেকে মিউজিকের সাউন্ড ইফেক্ট লেখা লেখা ভাবে দিয়ে দেয়। তো এটা ভার্টিক্যাল, আমরা হরিজন্টালি যদি করি, দেখেন উপর দিকে নিলাম, এটা একদম রাউন্ড হচ্ছে, দেখেন 100 করলাম, রাউন্ড হয়েছে। কিন্তু একটা সমস্যা কি, আপনার এখানে টেক্সটটা দেখেন দেখতে যেমন সুন্দর, কিন্তু এটা কিন্তু আর সুন্দর না, দেখছেন দেখতে? এটা টেক্সট একটু চ্যাপ্টা হয়ে গেছে না দেখতে? জি এটা এখানে একদম সুন্দর করে রাউন্ড করা আছে। So, আমরা অনেক সময় হয় কি যে আমরা এটা শিখি, বাট এটা কেউ শিখায় না সহজে এই জিনিসটা। এখনকার অনেকে শিখায় জিনিসগুলো, এবং এটা সফটওয়্যার বিল্ড এখন চলে এসেছে। ফটোশপ বা ইলাস্ট্রেটর যখন আপনি নতুন সফটওয়্যার বা বেটা ভার্সনটা নামাবেন, দেখবেন যে এগুলো অটোমেটিক করা যায়, আপনাকে আর এরকম সার্কেল ধরে করা লাগতেছে না, বুঝছেন? নতুন ভার্সন গুলো তো অটোমেটিক আপনার টেক্সট যখন লিখবেন তখন আপনাকে শো করবে সাইডে যে আপনি কিভাবে ইউজ করতে যাচ্ছেন, এটা গোল করবেন নাকি এক সাইড থেকে করবেন, নাকি এটাকে হাফ রাখবেন, হাফ সার্কেল, বুঝছেন? জি ভাই।
তারপর আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আচ্ছা, এখানে হয় কি যে আমরা যখন একটা ইফেক্ট ইউজ করে ফেলি, তখন আমি যখন আবার ইউজ করতে তখন আমাকে শো করবে, দেখেন অ্যাপ্লাই নিউ ইফেক্ট, মানে একটা ইফেক্টের উপর আরেকটা ইফেক্ট। বুঝছেন? আমি এটা করবো না, আমি করবো কি, উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে আমাদের সেম ইফেক্ট, আপনি ইলাস্ট্রেটরে কোনো ইফেক্ট ইউজ করলেন টেক্সটে বা শেপে, তখন ওই ইফেক্ট যদি আপনি এডিট করতে চান তখন আপনাকে ইফেক্টে গিয়ে, ইফেক্ট স্যার উইন্ডোতে গিয়ে এপিরিয়েন্সে যাবেন। এই যে এপিরিয়েন্স বুঝবেন যে এপিরিয়েন্সটা কোথায় আছে, একটু নোট করে রাখবেন কষ্ট করে নামগুলো। তো এপিরিয়েন্সে গেলে আপনি পেয়ে যাবেন যে কি ইফেক্ট ইউজ করেছিলেন ওই টেক্সট বা শেপে। যখন আমি যখন টেক্সটটা সিলেক্ট করবো তখন আমার কোনো ইফেক্ট শো করবে না, নর্মালি ফিল এবং স্ট্রোক কালারটা শো করবে। বাট আমি যখন কোনো টেক্সট ইফেক্ট ইউজ করবো, টেক্সট তখন বললাম, ধরার পর আমি যখন এখানে ওয়ার্ডে ক্লিক করবো, ক্লিক করে দেখেন এই যে সেম ইফেক্ট আমি যেটা অ্যাপ্লাই করছিলাম সেটা এখানে আছে, দেখছেন? এবং আমি এখান থেকে করবো কি, এখানে একটা হরিজন্টাল অপশন আছে, আমরা একটু এগুলো দেখি যে কি কি আছে এখানে। হরিজন্টাল অপশন কি, আপনার বাম সাইড থেকে দেখেন ডান সাইড চিকন করতেছে, আবার এই সাইডে ডান সাইড থেকে বাম থেকে ডানে করতেছে। ভার্টিক্যাল হচ্ছে কি উপরে নিচে করবে, দেখেন উপরে দিকে বড় করছে, নিচের দিকে ছোট করে, নিচের দিকে দেখেন নিচের দিকে ছোট করে দিচ্ছে, দেখেন এই যে উল্টা করে, দেখছেন? ক্লিয়ার? এটা এটা তো আর্ক গেল। এখন যদি আমরা এখানে আর্ক লোয়ারে যাই, লোয়ারের কাজ কি, লোয়ারের কাজ হচ্ছে আপনার টেক্সটটা ঠিক থাকবে। যেমন আমি এগুলো সবগুলোকে জিরো করে দেই, সরি, জিরো জিরো, জাস্ট অনেক সময় আমরা অনেকগুলো টেক্সট দেখি যে একটু নিচের দিকে একটু মোটা হয়ে থাকে, আমরা যখন এটাকে বাড়াবো দেখেন টেক্সট উপরের দিকে সমান আছে, নিচের দিকে দেখছেন একটু বড় হতে থাকে, জি ভাই। আর কমালে এটা ভিতরের দিকে দেখেন ছোট হতে থাকবে আস্তে আস্তে। এগুলো আমরা সব কখন ইউজ করি, যখন আমরা কোনো পোস্টার বানাই। যেমন আমি যদি আপনাকে দেখাই, বিভিন্ন ধরনের আমরা পোস্টার বা দেখি না অনেক বড় বড় সুপারম্যান বা ব্যাটম্যান, এই টাইপ পোস্টার গুলো দেখবেন যে, বা স্পাইডারম্যান দেখতে পারেন, স্পাইডারম্যানে দেখবেন যে টেক্সটের মধ্যে এরকম একটা ইফেক্ট আছে। বা নেটফ্লিক্স যদি দেখেন, নেটফ্লিক্স হয়তো দেখতে পারেন আপনারা। তো আমরা যদি কোনো একটা মোটা লম্বা টেক্সট ইউজ করি, যেমন এই যে পেপারসটা একে বোল্ড করি, একে বড় করবো, ইফেক্ট, ওয়ার্ড, ওয়ার্ড থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে আর্ট লোয়ারে। তো দেখেন আমি যদি একটু ছোট করি তখন এইভাবে থাকে, দেখুন নেটফ্লিক্স কিন্তু এরকম একটা লোগো নেটফ্লিক্স এর, জানি না আপনারা দেখছেন কিনা। নেটফ্লিক্স তো জানেন সবাই, নেটফ্লিক্স চিনেন। জি ভাই। তো নেটফ্লিক্স এর লোগোটা দেখবেন যে এরকম, খালি একটু কালারটা রেড কালার, এরকম না নেটফ্লিক্স এর লোগোটা? তো হয়তো আমরা অনেকে ভাবে যে কেমনে কি করছে নেটফ্লিক্স এর লোগো, সেই আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন। হ্যাঁ, নেটফ্লিক্স এর লোগোর মতো হুবহু করতে পারবেন না, বাট কাছাকাছি কিছু নেটফ্লিক্স একটা ভাইব রাখতে পারবেন, এই যে দেখছেন? জি ভাই। তো এটা এখানে করা যায় ইজিলি। আমরা এটাকে চাইলে বড় করতে পারি। অনেক সময় আমরা কিছু দেখবেন যে বোল্ড বোল্ড নিচে দিকে একটু বড় হয়ে থাকে, এরকম কিছু টেক্সট থাকে। তারপর আর আপারের কাজ হচ্ছে কি, এটা আপারের দিকে করবে এরকম। তারপর কাজ হচ্ছে আমাদের আর্ক, এটা হচ্ছে বোতলের হচ্ছে আমরা যেমন লেভেল বসে না বোতল বা কোনো প্যাকেজিং এর, সার্কেল প্যাকেজিং এর, তখন এরকম ভাবে লেভেল অনুযায়ী এটা বসে যাবে টেক্সটটা, বুঝছেন? এটা হচ্ছে যে তিনটা লাইনের উপরে হয়। আর আর এই আর্ক হচ্ছে আপনার জাস্ট সিঙ্গেল একটা বক্সের মধ্যে হয়। যখন এখানে ক্লিক করে দেখেন দুই সাইডে ছড়াই গেছে, দেখছেন? আর এই আর্কটা হচ্ছে সমান রেখে জাস্ট উপরের দিকে আর নিচের দিকে রাউন্ড করে দেয়। বাল্জ হচ্ছে কি আপনার এই যে পাঞ্চ টাইপ বা ছোট গুলো দেখেন একটু চিকন হয়ে যাচ্ছে দুই সাইড থেকে। শেল লাওয়ার হচ্ছে যে যে আমাদের কাছে থাকে এরকম দেখতে, দেখবেন শিল টাইপ, একটু কি বলবো ঝিনুক আকারে, ঝিনুকের দিকে থাকে না শিল্ড, ওরকম টাইপ হয় এই জিনিস ইফেক্টটা। বিভিন্ন ধরনের কাজের সময় আমাদের ইফেক্ট গুলো ইউজ হয়। এই বিভিন্ন ধরনের পোস্টার বানাতে গেলে দেখবেন যে এরকম কিছু টেক্সট থাকে, দেখতে খুব ভালো লাগে। এখানে যদি আমি একটা মানুষ দাঁড় করাই দিই, কারণ এখানে যদি আমি আমার নাম লিখি আরমান, হ্যাঁ, এখন যদি আমি এখানে আমার নিজেকে দাঁড় করে দিই দেখতে খুব ভালো লাগবে। চ্যাপ্টার করে দিই আমি এটাকে, বা এটাকে যদি আমি এখন এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেই, ওকে, এবং এটাকে আমি যদি চ্যাপ্টার করে দিই একটা সারফেস হয়ে যাবে, দেখেন সুন্দর, দেখছেন? একটা মুভি জি। পোস্টার বানাতে পারবো আমি এখন ইজিলি। ধরুন আমার মুভির পোস্টারের নাম, এখানে ধরুন আমি একটা মানুষ দাঁড়ানো, দেখি তো কোনো পিএনজি ইমেজ আছে কিনা, নিয়ে আসা যায় কিনা দেখি, দেখে কোথায় আছে পিএনজি, পিএনজি ছবি, কোনো পিএনজি দাঁড়ানো পিকচার নেই, আরো নেই।
আচ্ছা আছে একটা, ছেলেকে দিই, মেয়ে না। এই যে এই টাইপ ধরেন, সেই। তো এই টাইপ ইফেক্ট গুলো ইউজ করা যায় সুন্দর সুন্দর করে। কন্ট্রোল জেড দিয়ে দিলাম, আমি আনডু করে নিলাম। বোরিং হচ্ছে, বোর ফিল করতেছেন আপনারা কেউ ক্লাস? না ভাইয়া, আমি ওকে। একটু নড়াচড়া দিয়ে বসছি তো, শরীরটা একটু খারাপ, তাই একটু। আচ্ছা, তারপর আমরা আবার এপিরিয়েন্সে যাব। এপিরিয়েন্স থেকে আমরা আবার ইফেক্টে যাব। এখানে আরো অনেকগুলো অপশন আছে। আরেকটা হচ্ছে শেল আপার, এটা হচ্ছে উপরের দিকে, এই যে। তারপর আমাদের আরো আছে, এখানে হচ্ছে ফ্ল্যাগ। এটা হচ্ছে ফ্ল্যাগ আকারে দিবে আপনাকে টেক্সট। চিকন মোটা করতে পারেন, এক সাইড থেকে চিকন, এক সাইড থেকে মোটাই, যে ভার্টিক্যাল আমরা এটাকে এভাবে করতে পারি। যেভাবে করতে চান সেভাবে আসবে। ওয়েভ দিবেন, ওয়েভ ওয়েভ আকার আসবে, আর আসলে এভাবে ভিতরে। তারপর আমরা যদি এখান থেকে ফিশ চাই, তাহলে এটা ফিশের মতো হয়ে আসবে, দেখেন, মাছের মতো করে। দেখছেন, টেক্সট নিয়ে আপনি অনেক খেলাখেলি করতে পারেন। এই যে ইলাস্ট্রেটর অনেক মজার কাজ করা যায় অনেক। মানে আপনি ভেক্টর নিয়ে যে এত মজা মজা করে কাজ করতে পারবেন ইলাস্ট্রেটরে, সেই। আপনার ল্যাগ নাই, কোনো ল্যাগ খাবার না এগুলো করতে গেলে। ফটোশপে যেমন ল্যাগ দেয় অনেক সময়, একটু ইফেক্ট বেশি ইউজ করলে ফটোশপ হ্যাং করে, ইলাস্ট্রেটর এই জিনিসটা নেই, খুব কম। খুব সার্টেন পর্যায়ে ছাড়া এটা ল্যাগ করে না ইলাস্ট্রেটর। মানে বড় ফাইল হয়ে গেলে বেশি, রেজলিউশন অনেক বড় দিয়ে ফেলছেন, ফাইল অনেক বড় বা ইফেক্ট ইউজ করে ফেলছেন বেশি, তখন আপনার ইলাস্ট্রেটর ল্যাগ দিবে। বুঝতে পেরেছেন? বাট এরকম টাইপ কাজের জন্য ইলাস্ট্রেটর বেস্ট। অনেক মজা করে কাজ করা যায় ইলাস্ট্রেটরে। তো দেখেন, এই যেগুলো আমি যদি এগুলো নর্মাল রাখি 0, এটাকে রাখলাম 0, এবং এটাকে যদি কমিয়ে দেই বা বাড়িয়ে দেই, দেখেন এক ভিতর দিয়ে চলে গেল স্কুইজ। তারপর টুইস্ট, আপনার শেপ দেখেন দুই সাইড দিয়ে সমান থাকবে, জাস্ট আপনার টেক্সটের ভিতরের দিকে দেখেন চেঞ্জ হবে। এটা যদি ভার্টিক্যালে দেন তাহলে এই যেভাবে হবে, হরিজন্টালে দিলে এভাবে হবে। সে না জিনিসটা কি বানাই ফেলছে দেখেন। আপনি দেখলে হয়তো ভাবতেন যে কেমনে লিখছে জিনিসটা, পেন্টুল দিয়ে হয়তো টাইপ করতেন জিনিসটাকে ধরে ধরে, পেন্টুল দিয়ে। হ্যাঁ, পেন্টুল দিয়ে পাত করে হয়তো করতেন না আপনার, এই জিনিসগুলোকে যদি দেখতেন হঠাৎ করে যে জি কেমনে ভাইয়া। করছে জিনিসগুলো। এগুলো কিন্তু সব ইফেক্ট, এই যে আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন এগুলো সব আবার। এগুলো কিন্তু একটা মুভি পোস্টার যখন কাজে লাগে। এই যে আপনারা যখন পোস্টার বানাবেন বা কিছু বানাবেন, বিভিন্ন ধরনের পোস্টার ওয়াটারমার্ক বা মেইন কপি হিসেবে এগুলো জিনিসগুলো সুন্দর করে যায় কপির সাথে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তারপর দেখি আমাদের টাইপ টুলের কি কি দেখানো যেতে পারে। আচ্ছা, টাইপ টুল আরো কিছু আছে। ওকে, তো এখানেও টাইপ টুলে দেখেন, টাইপে গেলাম, এখান থেকে আমরা ফন্ট টন্ট সবকিছুই পাবো। ফাইন্ড এন্ড রিপ্লেস এখানে যেটা আছে, যেমন এখান থেকে আমরা ফন্ট পেয়ে যাচ্ছি টাইপে। রিসেন্ট ফন্ট যেগুলো আপনি রিসেন্ট ইউজ করেন সেগুলো শো করবে। এটা হচ্ছে ফন্টের সাইজ শো করবে। গ্লিপস এর কাজ কি, আমরা ফটোশপে গ্লিপস প্যানেল দেখেছিলাম, এখানে গ্লিপস লেখা সেম কাজ। গ্লিপসে ঢুকলে আপনি সেম, যদি আপনার ফন্টের কোনো আদার মাত্রা থাকে বা আইকন থাকে, কিছু থাকে, সব আপনি এখানে পেয়ে যাবেন টেক্সটের। বুঝতে পেরেছেন? এগুলো টাইপ করলে আসবে না হয়তো, বাট আমাদেরকে গ্লিপস ঢুকে ডাবল ক্লিক করে করে আনতে হবে। ক্লিয়ার? তাহলে হচ্ছে গ্লিপস। টাইপে গেলাম, টেক্সট সিলেক্ট আছে, আমি করবো কি, গ্লিপস তো নাই এখন, টাইপ কনভার্ট, এগুলো সব বাদ। ফাইন্ড এন্ড রিপ্লেস, এটা হচ্ছে আপনার পুরা আর্টবোর্ডে বা পুরো ফাইলের ভিতরে যদি কোনো ফন্ট ইয়ে থাকে, এই না থাকে আপনার, আপনি এখানে শো করবে। বুঝতে পেরেছেন? হ্যালো? জি তো জি এখানে ভাইয়া। আপনি পেয়ে যাবেন, এই যে ফাইন দিবেন, ফাইন দিলে পেয়ে যাবেন এই ফন্ট। যদি না থাকে তাহলে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ হলো মানে হচ্ছে কি, আপনার পুরো আর্টবোর্ডে যদি এই ফন্টটা না থাকে, তখন এই ফন্টের জায়গায় আপনি নিচ থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে জাস্ট চেঞ্জ অল দিবেন, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। বুঝছেন? এগুলো হচ্ছে রিসেন্ট। আপনি যদি ফুল সবগুলো চান তাহলে সিস্টেমে ক্লিক করবেন, একদম আপনার সিস্টেমে যা যা ফন্ট আছে সব এখানে শো করবে। ওকে, ডান দিয়ে দিলাম। টাইপে গেলাম এখন, এখান থেকে স্মার্ট পাংচুয়েশন, এটার কাজ কি বলবো, এটা হচ্ছে রিপ্লেস পাংচুয়েশন। এটা দরকার পড়ে না আমাদের, কোনো কারো পাংচুয়েশন খারাপ থাকে না, সেটা দেখার দরকারও নেই। টাইপে গেলাম, তারপর আমাদের কাজ কি আর আছে এখান থেকে বুলেটস এর নাম্বারিং, এগুলো আমরা দেখবো। প্যারাগ্রাফ স্টাইলে স্পেশাল ক্যারেক্টার এগুলো দেখবো, যেগুলো সিম্বল মূলত। হোয়াইট স্পেস ক্যারেক্টার, ব্রেক ক্যারেক্টার, এগুলো দেখে দেবেন। শো হিডেন ক্যারেক্টার, এগুলো হিডেন ক্যারেক্টার শো করবে, এটা লাগে না।
কি করবো আমি এটা দেখি, সেটা অফ করে রাখি। তারপর আমরা এটাকে ডাবল ক্লিক করবো, করার পর আমরা এখন এটার ক্যারেক্টার প্যানেলে যাবো। ক্যারেক্টার হচ্ছে কি, যে ক্যারেক্টার যখন ক্লিক করবো যেটা আসবে সেটা আমরা কন্ট্রোল টি দিলেও পেয়ে যাবো ফটোশপের মতো। টেক্সট সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল টি দিলে পেয়ে যাবো, এটাকে নিয়ে আসবে এখানে। এটাকে অন করলাম, অন করার পরে আমি যদি এখন একটু খেয়াল করি এর কি কি আছে, ফন্ট ফার্স্টে, তারপর ফন্টের ওয়েট, তারপর এটা হচ্ছে বক্স। এটা আপাতত দেখাবো না, এটা আপাতত হাইড করে রাখি, দরকার নেই আমাদের। আহ, তো এটা আপনার নর্মালি এরকম থাকবে। সো এটাকে যদি আপনি সব অপশন আনতে চান, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, শো অপশনে ক্লিক করবেন, আপনি সবগুলো অপশন পেয়ে যাবেন এখানে। তো এটা তো আমাদের টেক্সট বড় ছোট করার। এটাকে যদি আমরা 2 লাইনে রাখি, এটা হচ্ছে আমাদের লাইন হেডিং। আপনি লাইন হেডিং বাড়ানো কমাতে পারবেন। এটা যদি আমি ধরি টেক্সট, এটা কি এক্সটেন্ড সিলেকশন ক্যান অনলি বি সেট এট অটো, ওকে, মডিফাই স্ট্রিং বিটুইন মাল্টিপল ক্যারেক্টার ইউজ দ্য ট্র্যাকিং অপশন। আচ্ছা, এটা ট্র্যাক করে কাজ করা লাগবে। Vertical, হাসান ইমরান ভাই, এটা কি কাজ করেছিলেন কখনো এই কোনটা ভাই? টুলটা? এই যে টাইপের 3 নাম্বার টুলটা, সেট দ্য কেয়ার কার্ভিং বিটুইন টু ক্যারেক্টার্স। ওটা হচ্ছে এটা ভাই দুইটা ক্যারেক্টারের ভিতরে আপনার ডিস্টেন্স বা দুইটা ইসের ভিতরে আচ্ছা, ডিস্টেন্স কম বেশি করে। ওকে, নাইস। তারপর এটা যেটা, সেটা হচ্ছে আমাদের একটা থেকে একটা ওয়ার্ডের স্পেসিং বাড়াবে, দেখেন। দেন এটাকে যদি আমি 0 রাখলাম, ওকে, স্পেসিং পারফেক্ট। এটা হচ্ছে টাইপ, আপনার টেক্সটটাকে লম্বা করবে। যে কোনো টেক্সট, যে কোনো যেটা আপনি সিলেক্ট করবেন সেটাকে আপনার লম্বা করবে। যেমন আমি যদি এটাকে ফুল সিলেক্ট করে রাখছি, এখানে ফুল লম্বা করছি, এটাকে 100 রাখলাম। ধরেন আমি চাচ্ছি কি আমার ও আর আর ইটা বড় হবে, so আমি জাস্ট এটাকে বাড়িয়ে দিব। মাঝখান থেকে টেক্সট যেটা দেখেন 3টা বড় হয়ে যাচ্ছে অ্যালফাবেট। ভালো লাগে না দেখতে? এটা মূলত হচ্ছে আমরা যখন শিফট ছাড়া কোনো টেক্সট বড় ছোট করি তখন অবনত লাগে দেখতে জিনিসটা। এটা হচ্ছে আপনার যেমন কমানো আছে না 98, মানে কি ফন্টটা আমার একটা এখন চ্যাপ্টা হয়ে আছে, এটাকে যদি আমি সমান করি যে 100 টাকা লাগবে। সো ফন্টটা একদম পারফেক্ট একটা আছে, পারফেক্ট শেপে আছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যে কোনো একটা ওয়ার্ডকে উপরে নিচে নিতে পারবেন, সরি, যে কোনো একটা অ্যালফাবেটকে উপরে নিচে নিতে পারবেন। এখানে যে আমি বাড়ালাম, এটা উপরে উঠলো, নিচে নিলে এটা নিচে আসলো, দেখেন। যে কোনো একটা আপনি অ্যালফাবেটকে এভাবে এডিট করতে পারবেন। আমরা এটাকে ধরেন নর্মাল 0 রাখলাম। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত রোটেট করা। আপনি যে কোনো একটা ওয়ার্ড ধরবেন, এটাকে রোটেট করতে পারবেন, দেখেন নিচে যে অ্যাঙ্গেল রোটেট করতে চান আপনি। এটা অনেক সময় আমরা করি কি, যে ফন্ট বাঁকা হয়ে যাচ্ছে, এভাবে দিব, ধরেন নিচে লাইন পড়ে যাচ্ছে মনে হবে দেখতে আর জিনিসটা, দেখছেন। এবং এটা যদি আমি স্পেস কমিয়ে দিই, এটার ভিতরের একটা থেকে একটা স্পেসিং, এটা ধরেন -100, বা আমি যদি আরো বেশি কমিয়ে দিই 200, দেখেন। হয়তো আমাকে তখন আলাদা আলাদা করে করা লাগতো, আমি কিন্তু এখানে রোটেট ঠাকাতে এটা ইজিলি হয়ে গেছে আমার জন্য। এটা 0, এটা হচ্ছে, এটাও 0। তারপর এটা হচ্ছে কি, এটার কাজ কি, আমাদের ফন্ট হচ্ছে, যেহেতু এটা আপার কেস, আমরা একটা ফন্ট নিই, একমি নিলাম। এটা হচ্ছে যে টাইপ টিটি বড় হাতের, তারপর এটা একটা প্রথম অক্ষর বড় হাতের, সবগুলো ছোট হাতের হয়ে যাবে। তারপর এটা তো আমাদের স্কোয়ার, এটা সুপারস্ক্রিপ্ট, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আর এটা হচ্ছে আমাদের টেক্সট নিচে আন্ডারলাইন। আর এটা হচ্ছে টেক্সট কাটার জন্য, যদি আপনি কোনো টেক্সট কেটে দিতে চান মাঝখান দিয়ে, তখন জাস্ট এভাবে কেটে দিবেন। ডান। আর এটা সবসময় শার্প রাখবেন, শার্প রাখলে টেক্সটটা দেখতে ক্লিয়ার হবে নাকি আর কি। বুঝতে পেরেছেন? আর অবশ্যই বাংলা ফন্ট ইনস্টল আছে কিনা দেখে নেবেন, লিস্টে দেখবেন অনেক সময় বাংলা কাজ করা লাগে অনেক। সো বাংলা ফন্ট ইনস্টল করে নেবেন। আর বাংলা ফন্টে যদি কখনো ঝামেলা হয় টাইপ করতে, আমি একটা দেখিয়ে দিই। ফটোশপ হয়তো দেখছেন, ইলাস্ট্রেটর সেম জিনিসটা। বাংলা ফন্ট যখন টাইপ করে দেবেন, অনেক সময় উল্টাপাল্টা বাংলা ফন্ট লেখা আসে, বাংলা লেখা আসে, কেন আসে? তো আসার পরে আপনি করবেন কি, এরকম টেক্সটটা সিলেক্ট করবেন, এডিটে যাবেন, এডিট থেকে আপনি প্রেফারেন্সে চলে যাবেন, এখান থেকে চলে যাবেন টাইপ, যেটা আমাদের টেক্সটের সমস্যা। তো আমরা টাইপে চলে যাব। টাইপে গিয়ে অবশ্যই যে শো ইন্ডিক অপশন লেখা, এটা টিক মার্ক করে রাখতে লাগবে, বুঝতে পেরেছেন? আপনার যখন বাংলা লিখবেন তখন দেখবেন যে অনেক সময়, ধরুন আমি এটা অফ করে দিলাম, এখন যদি এখানে বাংলা লিখি, কোন একটা বাংলা ধরেন, ওয়েট, আমি এখানে লিখলাম হচ্ছে আমার
বাবা, আমার সোনার বাংলা, এটা লিখলাম। ধরেন আমরা এখান থেকে প্যারাগ্রাফ স্টাইলে চলে যাই। এখান থেকে এটাকে রেফারেন্স টাইপ, সরি, কারণ এটাকে চেঞ্জ করে দিই আমরা। ও, হঠাৎ করে তো ভালোই গেছে, আমার তো উল্টোপাল্টা টাইপ হচ্ছে না। আচ্ছা, যদি টাইপ হয় আর কোনো সময় দেখবেন যে আপনারা ভাইয়া এই যুক্তবর্ণ- সমস্যাটা হচ্ছে বিজয় বর্ণ ইউজ করলে সাধারণত অবরত হয় না খুব একটা। না, অনেক সময় হয় কি ফন্ট অনেক সময় ঝামেলা করে, হয়। দেখবেন টাইপ করতে গেলে ঝামেলা করে, উল্টোপাল্টা হয়ে যায়, যেমন যুক্তবর্ণ যোগ হয় না, তখন একটা মানে সাইন বিজয় তো হচ্ছে কি ফন্ট নিয়ে ঝামেলা হয় বেশি, হ্যাঁ, অবরত তো একটা সিলেক্ট করে না, বিজয়তে বেশি ঝামেলা করে, হ্যাঁ। সব বক্স বক্স হয়ে যায়। আচ্ছা, ওইটা আরেকটা বিষয়, ওইটা হ্যাঁ, ওইটা হচ্ছে ফন্ট না পাইলে, যেমন আপনি যদি বিজে হচ্ছে অভ্রর জন্য, না অভ্রর জন্য সরি, বিজে হচ্ছে আপনার আনসি ফরম্যাটের বাংলা ফন্ট, আর ইউনিকোড হচ্ছে যে আপনার অভ্রর জন্য। তো আমরা হ্যাঁ হচ্ছে ওই যে হ্যাঁ যেমন বিজে লেখার পর যদি ইউনিকোড সিলেক্ট করি তখন আমাদের বক্স বক্স শো করে ফন্টটা। সো এখানে হয় কি, অনেক সময় টাইপ করতে গেলে দেখবেন আপনি যুক্তবর্ণ অ্যাড করতে গেলে যুক্তবর্ণ অ্যাড হয় না, ভেঙে দেয়। অনেক সময় দেখবেন সোনার বাংলা লিখতে গেছেন আপনার এই কাজ চলে গেছে দন্তেশ্বর পরে, আকার চলে আসছে দন্তেশ্বর আগে, বুঝছেন, এরকম অনেক কিছু হয় উল্টা পাল্টা। তো আমার এখানে এখন হচ্ছে না, আপনাদের অনেকের ইস্যু হইতে পারে টেলিস্টেটে বাংলা লিখতে গেলে। সেটার জন্য মানে বেস্ট ওয়ে কি, ফন্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা লাগবে অবশ্যই, কিন্তু উল্টা পাল্টা যেভাবে লেখা হোক না কেন সিলেক্ট করে রাখবেন। এডিটে যাবেন, প্রেফারেন্সে যাবেন, এখান থেকে টাইপে চলে আসবেন, টাইপ থেকে এসে এটাকে শো ইস্ট এশিয়ান অপশনস থেকে অফ করে শো ইন্ডিক অপশনটা ঠিক করে দিবেন, ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে তখনও ঠিক হবে না, তখন যাবেন আবার প্যারাগ্রাফে আসবেন, যে প্যারাগ্রাফ কোথায় আছে টেক্সটের, প্যারাগ্রাফে এসে থার্ড তিনটা পয়েন্টে ক্লিক করবেন এবং এখান থেকে করে দেবেন হচ্ছে মিডল ইস্টার্ন এন্ড সাউথ এশিয়ান এভরি লাইন কম্পোজারে ক্লিক করলে দেখবেন আপনার বাংলা ফন্ট ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই ইস্যুটা হবে, দেখবেন আপনাদের অনেকেরই ইস্যুটা হবে, সেটা ভাবে আচ্ছা, দেবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ আজকে অ্যাসাইনমেন্ট দেখলেন না? ও হ্যাঁ, আচ্ছা দেখতেছি, দাঁড়ান, এটা টাইপ টুল, তো টাইপ টুলে বেশি ক্লাস নাই, তো যতটুকু ক্লাস আমি ততটুকু দেখা দিচ্ছি। আর একটা দেখি কি আছে আপনাদের কভার করার মতো। ভাই আমাদের ইলিস্ট্রেটর আর কি কি ক্লাস আছে? আসলে তো এখনো প্রজেক্টে যাইনি, এগুলো সব হচ্ছে বেস মানে টুলস এর কাজ, প্রজেক্টের কাজ আছে অনেক। আপনাদের স্টেশনারি ডিজাইন থেকে শুরু করে প্যাকেজিং ডিজাইন, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে ব্রোশিওর আছে, ট্রাইফল ব্রোশিওর ডিজাইন আছে। 10টা ক্লাস এগুলা ফিল আপ হবে? হ্যাঁ, বিজনেস কার্ড আছে। ওই তো স্টেশনারির মধ্যে এটা। সো স্টেশনারি আপনার একদিনে কভার হয়ে যাবে, স্টেশনারি আহামরি কিছুই না, সবগুলো সাইজ। আপনার ডিজাইন কিন্তু এই যে স্টেশনারি বলতে কি, যে এক একটা ব্র্যান্ডের কিট থাকে, দেখবেন যে বিজনেস কার্ড, আইডি কার্ড, এনভেলপ, লেটার হেড, তারপর পেন ডিজাইন, ক্যাপ ডিজাইন, এগুলো কিন্তু দেখবেন যে সেম থাকে বিভিন্ন কোম্পানি ব্র্যান্ডের, আহামরি কিন্তু ডিজাইন করেন এগুলো। টি শার্ট হয়তো আপনার সময় লাগবে, টি শার্টের জন্য হয়তো একটা ক্লাস পুরোপুরি, লোগো ডিজাইনের জন্য 2টা ক্লাস, তারপর আর কি আছে, ব্রোশিওর জন্য একটা ক্লাস, প্যাকেজিং এর জন্য 2টা ক্লাস, বুঝছেন? এরকম হয় আর কি, কাভার তো হয়ে যাবে, বেশি নাই। টাইপ টুলে পরে মনে হয় আপনাদের মনে প্রজেক্ট বেস কাজ শুরু হবে ইলাস্ট্রেটরে। হ্যাঁ, বিজনেস কার্ড, মোকআপ, আইডি কার্ড, লেটার হেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, এই প্যাকেজিং ডিজাইনের যেই সাইজটা, এটা নিয়ে আমার কেমন যেন একটু প্যারা খাইতেছে মনে ওটা হয়। আমি দেখাই দেবো, সমস্যা ডাই কার্ড, ওটা ডাই কার্ডটা ওইটা অনেক একটু প্যারা আছে, আমি দেখাই দিব, প্যারা নাই। যেমন এই যে ওষুধের প্যাকেট গুলা, এগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইজ। ডাই কার্ড আমি দেখাই দিব, ওই ওষুধের প্যাকেটে দেখাবো আপনাদেরকে, যেটা বেশি প্যারা দিবে আপনাদেরকে ওইটা দেখাবো। বা এগুলো আপনারা ওই পেয়ে যাবেন, ওগুলো অটোমেটিকই পেয়ে যাবেন। বলতে অনেক সময় হয় কি, যখন আমরা যদি প্রিন্টিং প্রেসে কাজ করি তখন আমাদেরকে ডাই কার্ডটা করা লাগে না, আবার অনেক সময় হয় কি যে প্রিন্টিং প্রেস থেকে বলে দেয় যে ডাই কার্ডটা করে দিলে বেটার, বুঝছেন? প্যাকেজিং এর ক্ষেত্রে এই জিনিসটা বেশি বলে যে ডাই কাট করে দিতে। অন্যান্য জিনিস ক্ষেত্রে যেমন আপনি এনভেলপ দেন, আপনার দেখবেন যে ওই যে পাশে কিছু জায়গা থাকে না 1 ইঞ্চ, বা আমরা যে এক্সট্রা যে ফোল্ড করার জন্য যে জায়গাটা রাখি, ওটা কিন্তু ওরা নেয় না প্রিন্টার দোকানে, ওরা বলে জাস্ট আমাকে ডিজাইনটা দেন, আমরা আমাদের মতো কাটিং করে নিবো ওগুলো, বুঝতে পেরেছেন? তারপর টি শার্টের ক্ষেত্রেও সেম, টি শার্টের ক্ষেত্রে দেখবেন যে আমাদেরকে ডাই কাট করে দেওয়া লাগে না, প্রতিটা প্রিন্টার দোকানে একটা একটা করে টি শার্টের ডাই কাট করা থাকে, বুঝছেন? ওই যে যে হাতা কাটা থাকে, তারপর দেখবেন জার্সি ডিজাইনের সময় হাত আলাদা করা থাকে, তারপর বডির একটা আলাদা পার্ট থাকে, এরকম দেখি না আমরা অনেক সময় জার্সিতে। এগুলো কিন্তু কোনো ফিক্স না টি শার্টেরটা, জার্সিটা এটা হচ্ছে প্রতিটা প্রিন্ট শপের প্রিন্টের দোকানের এক একজনের এক এক ধরনের সাইজ থাকে, কেউ হাতাটা অন্যভাবে কাটে, কেউ
কেউ হাতাটা আবার অন্য শেপে কাটে, দেখবেন এক একজনের সাথে এক একজনের মিল থাকে না। আপনি যখন কোনো প্রিন্টিং পেজের সাথে দেখবেন যে ফিক্সড আপনি প্রিন্ট করবেন, তখন দেখবেন যে ও আপনাকে একটা প্রিন্টের ফাইল শেয়ার করে দিবে টি শার্টের জন্য, যে এটা হচ্ছে আমাদের টি শার্টের বা জার্সির ডাই কার্ডটা, তুমি আমাকে এখানের মধ্যে বসে দিবে, আমি প্রিন্ট করে তোমাকে পাঠিয়ে দিবে, এরকম বলবে প্রিন্টের দোকান ওরা। বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, বুঝছি। প্যাকেজিং এর ক্ষেত্রে আবার এটা অন্যরকম। প্যাকেজিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ডাই কাট করে দেওয়া লাগে, ওদের কোনো সাইজ নেই, ওটা আলাদা। আমাদেরকে ডাই কাট করে দিলে ওভাবে কেটে ওরা ফোল্ড করে দিবে এটা। বুঝছেন? বুঝছি বুঝছি। সো প্যাকেজিং এর ডাই কাটটা হচ্ছে মূলত মেইন, এই কারণে মূলত দুইটা ক্লাস প্যাকেজিং নিয়ে। ফার্স্ট ক্লাসটা যাবে হয়তো ডাই কাট নিয়ে, সেকেন্ড ক্লাস হচ্ছে আমাদের মূলত ডিজাইন করে তারপর মকআপ করা। বুঝছেন? বুঝছি বুঝছি বুঝছি। আর লোগো ডিজাইন হচ্ছে আমাদের, বলে রাখি আমি আপনাদেরকে এজেন্ডাটা। লোগো ডিজাইন হচ্ছে আমাদের যেমন গোল্ডেন রেশিও নিয়ে কাজ হবে লোগো ডিজাইনে, আইকনিক, টাইপোগ্রাফি, তারপর হচ্ছে যেমন আর কি কি থাকে, মাস্কাট। মাস্কাট হয়তো দেখি দেখাতে পারে, নাও দেখাতে পারে, কারণ মাস্কাট অনেক সময় যায়। মাস্কাট পুরো একটা ইলাস্ট্রেশন করে এটাকে আবার টেক্সট ইফেক্ট দিয়ে লোগোটাকে বসায় শেপ টেপ করা অনেক সময় ব্যাপার। আমি তাও দেখাই দেবো যতটুকু পারি আপনাদেরকে, ফাঁক দিয়ে। বুঝছেন? আপনাদের যদি কোনো সে থাকে বা কোনো কিছু দেখতে ইচ্ছা হয় আমাকে বলতে পারেন, আমি দরকার হলে ওটা অ্যাড করে দিব ওই ক্লাসে। ঠিক আছে। So আমি এখানে অ্যাড করে দিলাম। আর টি শার্টে আমরা জার্সি ডিজাইন দেখবো বিভিন্ন ধরনের, বাইরের দেশে বা বাংলাদেশে। বাংলাদেশে টি শার্টে কি করে, লোগো বেশিরভাগ প্রিন্ট করে দেয়। দেখবেন যে কোনো একটা ব্র্যান্ডের লোগো বলে যে একটু কালার টালার শেপ টেপ দিয়ে ব্র্যান্ডের লোগো বসা দেয় এটা। স্ট্রিট ওয়্যার টি শার্ট ডিজাইন দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ স্ট্রিট ওয়্যার টি শার্ট ডিজাইন, হ্যাঁ, সব দেখাবো। আমি আপনাদেরকে ভিনটেজটাও দেখাবো। যে উনি যে ওই টি শার্ট থাকে না গুলো যে আমরা একটা টি শার্টের উপরে একটা ডিজাইন থাকে, মানে এক রঙের একটা টি শার্ট উপরে হ্যাঁ একটা ডিজাইন থাকে, হ্যাঁ ওগুলো। হ্যাঁ হ্যাঁ, দেখাবো, ওগুলো দেখাবো, সব দেখাবো। তারপর লোগো ডিজাইন তো দেখলেন, টি শার্ট গেল। বিজনেস কার্ড দেখবো আমরা, বিজনেস কার্ড, তারপর এনভেলপ, এগুলো কিন্তু সব সেম থাকে। একটা ব্র্যান্ড যখন কোনো কাজ করে দেখবেন যে ওদের বিজনেস কার্ড, আইডি কার্ড, এনভেলপ দেখবেন দেখতে সেম। এক একটা ব্র্যান্ডে দেখবেন, একটা ব্র্যান্ডের এগুলো দেখতে একদম কাছাকাছি সব, আলাদা আলাদা কিন্তু না। দেখবেন আপনি খেয়াল করিয়েন, কোন একটা ব্র্যান্ডের শপে যাবেন, ওদের থেকে বিজনেস কার্ডটা নেবেন, ওদের এনভেলপটা দেখবেন, এবং দুইটা ডিজাইনের মধ্যে মিল আছে অনেক। বুঝছেন? তো এটাকে আমরা স্টেশনারি বলে আর কি, ব্র্যান্ড কিট বা স্টেশনারি ডিজাইন বলে এগুলাকে। স্টেশনের মধ্যে সবগুলো চলে আসে। বুঝছেন? বুঝছি। তো তারপর আমাদের মূলত টাইপ টুলের ক্লাস আজকে এতটুকুই শেষ। আশা করি আর কিছু দেখানোর নাই টাইপ টুলের। আচ্ছা, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট গুলো দেখেন। টাইপ টুলের আর আরো কিছু আছে, সেগুলো আমি প্রজেক্টে দেখাবো। আপাতত এখন দেখালে আপনারা ভুলে যাবেন। প্রজেক্টের সময় ওগুলো অ্যাপ্লাই হবে, ওগুলো দেখাই দিব তখন। আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্ট গুলো চেক করি তাহলে। আমাদের অ্যাসাইনমেন্ট কোথায়? আচ্ছা ওয়েট, আমি আপনাদেরকে মনে হয় এক্সাম মার্ক, আচ্ছা দিই নাই। এক্সাম মার্ক দেওয়ার কথা ছিল আজকে। আজকে না, নেক্সট ক্লাস দেওয়ার কথা ছিল, ভুলে গেছি গা। আমি আজকেই খাতা তো কেটে নোট করে রাখছি, জাস্ট শিট উঠাইতে পারিনি। আচ্ছা প্যারা নেই, দিয়ে দিচ্ছি। ক্লাসরুমে যাই, এখান থেকে N2532 পেন টুল ওয়ার্ক। ও সেই একজন দিয়েছেন, আর কেউ দেন নাই? এরে বাকিরা সবাই কোথায়? হ্যালো হ্যালো। আরে নাইস ভাই, সেই হাতটা একটু সাদা করে দিয়েন ভাই, আল মামুন ভাই। হাতের এই যে ফিল কালারটা হোয়াইট করে দিবেন, শুজও সেম। আর এখানে শেপ গুলো একটু এলোমেলো হয়ে গেছে এরকম, এটা কি ইচ্ছা করে দিয়েছেন নাকি জি জি, জিনিসটা? ইচ্ছা করে এলোমেলো করে দিছি। এটা একটু কার্ভ করে দিয়েন, যাই করেন শেপের সাথে থাকবে তো লাইটিং। আপনি চিন্তা করেন একটা জিনিস আপনি যখন লাইটের সামনে ধরবেন, দেখবেন এক একটা সাইডে একটা কর্নারে কার্ভ হয়ে লাইটটা পড়ে ওর বডি শেপ অনুযায়ী। হুম বুঝছেন? দেখবেন যে যদি ওর বডি এরকম বাঁকা হয়, তাহলে এই জিনিসটা লাইটটা এরকম বাঁকা হয়ে পড়বে। ওর হুম বডি যদি এখানে থাকতে বাঁকাটা, তাহলে তখন এরকম ব্রেক হয়ে লাইটটা পড়তো এখানে। হুম, বুঝছেন? বুঝছি। তো এই জিনিসগুলো ঠিক করে নেবেন। এমনি ঠিক আছে, খারাপ না, জাস্ট কালার টালার এগুলো একটু ঝামেলা আছে। কালার এই যে যেমন এটা হোয়াইট করে দিবেন, যেহেতু শুজ, হাতে যেহেতু গ্লাভস, হোয়াইট হবে এগুলো। ক্লিয়ার? হুম হুম, আর আর কিছু করেন না, এটাই সেই দিছেন তো একটাই স্যার। একটা দিছি। ও, বাকিটা আপলোড হয় নাই। আচ্ছা ঠিক আছে, আজকে দিয়ে দিচ্ছি আমি। আরো কয়েকটা দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করেন। আচ্ছা দেন, সমস্যা নাই। ওকে। আচ্ছা, অপূর্ব ভাই এসেছে। অপূর্ব ভাইয়ের ইয়েটা দেওয়া হয়নি।
মার্কটা দিয়ে দেই। সো কারো কিছু বলার আছে বলতে পারেন চাইলে আমাকে। এক্সাম রেজাল্ট কি আজকে দিবেন? আজকে না, আজকে দিব না। আজকে আমি এখনো শিট উঠাই নাই। আমি শিট উঠাই তারপর আপনাদেরকে দিব না। শুধু ফার্স্ট মিডটা দেওয়া আছে। আমাদের কি ফার্স্ট মিড গেছে না সেকেন্ড মিড গেছে? এক্সাম হয়েছে তো একটা। ও তাহলে রেজাল্ট দেখতে পারেন, তাহলে ঠিক আছে। আমি আরো ভাবতেছি সেকেন্ড মিড হয়ে গেল আপনাদের 30টা ক্লাস থেকে। আচ্ছা দেখেন, কেউ জাজ করেন না কেমন কি নাম্বার। আমাদের পরীক্ষাটা ছিল 15 মার্কসের নাম্বারটা। সো সারা রোশন অপূর্ব ভাই পেয়েছে 11, সাদি ইসলাম তামিম পেয়েছে 7, বেলাল ভাই পেয়েছে 10, জুবাইর ভাই 12 এবং প্রশান্ত সিদ্ধ ভাই 14, হাসান ইমরান ভাই 11, সায়েদা সৈয়দা হক 12 আর 10। আচ্ছা এই মার্কগুলো কেন দিয়েছি? মার্কগুলো দেওয়া হয়েছে আপনাদের টোটাল আমি কতটা কাজ দিয়েছি তার উপর ডিপেন্ড করে। আমি হয়তো আপনাদের টোটাল কাজ দিয়েছিলাম 5টা, টোটাল 5টা ইমেজ দিয়েছিলাম আমি আপনাদেরকে, যেটা হচ্ছে 3 মার্ক করে ধরেছি আমি 15টার জন্য। সো ওই অনুযায়ী যতটা কাজ দিয়েছে সেই অনুযায়ী মার্কটা কাটছি আমি সেভাবে। মিসিং ছিল যেটা সেটার জন্য 3 মার্ক কাটা গেছে। সো 3 মার্ক কাটা যাওয়ার পর এখানে 1-2 মার্ক হয়তো একটু কম আছে বেশি আছে, ওটা হচ্ছে আপনাদের ল্যাগিংস এর জন্য, কাজে কিছু ল্যাগিংস ছিল। তো সেটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা ড্রাইভে যাই। কাজ রিভিউ গুলো তো কারো কোনো সমস্যা নেই, এক একজনের কাজ। হ্যালো, না না, সমস্যা নেই। ওকে, N2532। আচ্ছা আচ্ছা, এটা আমি পার্সোনালি বলে দিব সবাইকে, জান। আমি আপনাদের সবাইকে পার্সোনালি নক দিয়ে বলে দিব যে কার কি কি জায়গায় ইমপ্রুভ করা লাগবে, কারণ এটা আসলে এভাবে দেখানো বেটার। বুঝতে পেরেছেন? যে কোনো একজন দেখাইতে বলে আমি দেখাই দিতে পারি, যে কোনো একজনের। কারটা দেখাবো বলেন, কারটা আমি রিভিউ করবো। দেখায় দেন, আমারটাই দেখায় দেন, সমস্যা নেই। আল মামুন ভাই, আল মামুন ভাই নাম্বার কত পেয়েছিল জানি? 12। ওকে ওকে ভাইয়ের এখানে এখানে যেটা ইস্যু ছিল সবকিছু ঠিক আছে, সুন্দর হয়েছে অনেক ভাই, আপনি অনেক সুন্দর করছেন। এই যে একটু হাতের উপরে চলে আসছে দেখছেন, একটু লাইক আলোগুলো, এটা আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। আমি মার্ক 1 টাকার নাম্বার হয়তো নাম্বার কাটছে এটার কারণে, So কিছু মনে করেন না। জাস্ট যাতে শিখতে পারেন সেই কারণে নাম্বারটা কমাইছে। এটা যেমন ট্রাই করছেন ভালোই, খারাপ করার নেই, ফার্স্ট ট্রাই হিসেবে অনেক ভালো করছেন। জাস্ট কিছু কিছু জায়গায় ইরোর আছে, সেটা হচ্ছে কি আপনার অটোকার এটা দেখেন এই যে এখানের সাথে কিন্তু কেমন যেন একটু অ্যালাইন না, মনে হচ্ছে যে বেশি কোনো কর্নারে পড়ে গেছে লেখাটা, বুঝছেন? আর যেহেতু এখানে একটা লোগো আছে, সো এটা এখানে কেন কাজ করতেছে, এটা কিসের কি বুঝাচ্ছে আমি জানি না, অটোকারটা মূলত। তারপর চাইনাস বেস্ট ফ্যামিলি ইভি, যেহেতু হেডলাইন সবসময় দেখবেন যে একটু টাইটেল গেছে হয়ে থাকে, একটু মোটা ফন্টে হয়ে যায়, যাতে দেখতে ভালো লাগে, বুঝছেন? সো এবং এটা মিডলে নাই, একটু বাম সাইডে হয়ে আছে ক্রিয়েটিভের। এই জিনিসটা সুন্দর, এই জিনিসটা অনেক সুন্দর করছেন, ডিজাইনটা এটা ভালো লাগছে। তারপর ডার্কের উপর কখনো রেড কালার ফুটে না, দেখবেন চোখে বাড়ি মারে, দেখছেন ভাই? হুম হুম, বলেন। সো রেডটার কারণে মূলত একটু মার্কটা কাটছে আপনার। তারপর এই জিনিসগুলো একটু ফিক্স করে নিয়েন। ঠিক আপনি আছে। যদি ডিজাইন দেখেন আরো দেখবেন যে ডিজাইন হুবহু কপি করার সমস্যা নাই, তাহলে আপনি আরো বুঝতে পারবেন। হুম, ঠিক আছে। তারপর এটা ভালো হয়েছে, এটা খারাপ বলবো না। কালার একটু ইস্যু আছে, কালার যেমন অনেক ফেড হয়ে গেছে, একটু স্যাচুরেট কালার ইউজ করবেন, বুঝছেন? জি। আর বাট ওভারঅল সুন্দর, এই আইডিয়াটা সুন্দর। ফোনের ভিতর থেকে বের হয়ে আসছে কার, নাইস আইডিয়া। এবং সারফেসটা পারফেক্টলি আপনি শ্যাডো দিয়ে ভালো কিছু করছে, সুন্দর হয়েছে এটা। তারপর বাকিটা হ্যাঁ এটা ভালো। সো নাম্বার কাটার রিজন হচ্ছে জাস্ট ওইটাই, আপনার জাস্ট 3টা কাটছে আমি, 3টা নাম্বার 3টা জায়গায় 3টা ডিজাইনের মধ্যে ইরোর দিয়ে, বুঝছেন? জি বুঝছি। কনফিউশন থাকলে বলতে পারেন আমাকে, সমস্যা না নেই। না, সমস্যা নেই। বাকি আর কারোটা আমি কি রিভিউ করব? হ্যালো হ্যালো, কেউ কি নেই ক্লাসে আর মামুন ভাই ছাড়া? আছে, হাসান ইমরান ভাই আছে, ওকে, আল্লুর ভাই আছে, অপূর্ব, নাসরিন সবাই আছে। সো কারো কিছু বলার আছে, জিজ্ঞেস করার আছে, জিজ্ঞেস করতে পারেন চাইলে এখন। মার্ক কেন কম বা বেশি? আচ্ছা বেলাল ভাই আছেন? বেলাল ভাই তো অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। Okay, বুঝলাম। আজকে অনেকে বুঝতে যাচ্ছেন, যাক মাশাআল্লাহ ভালোই। আল মামুন ভাই ভাই তো আমার অ্যাটেন্ডেন্স দিয়েন অপূর্ব। হ্যাঁ অপূর্ব ভাই দিয়েছি।
এই যে অপূর্ব ভাই, সাদিয়া, সরি সারোয়ার হোসেন অপূর্ব ভাই। ওকে, আজকেও তাহলে ক্লাস আমি এতটুকু রাখলাম। আচ্ছা, ইবাদুল ভাই আসছিল, ইবাদুল ভাই কই? চলে গেছে ভাই? চলে গেছে। আরে ওকে, সো আজকের মতো ক্লাস আমি এতটুকু রাখলাম। আচ্ছা, ঠিক বাকি আছে। ক্লাস, আমরা নেক্সট ক্লাস হচ্ছে আমরা প্রজেক্ট দেখা শুরু করবো, ইলাস্ট্রেটর যে প্রজেক্ট বানানো। আচ্ছা, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট দিয়ে দিন। সরি, অ্যাসাইনমেন্ট না তো, হোমওয়ার্ক দিয়ে দিন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।